আচ্ছা, আমরা যারা কাছে বই আছে একটু দেখি বা এখান থেকে দেখি। এখানে ৩ নম্বরও দেখি বলছে কম্পিউটার উপাদান ও স্টোরেজ। তো দ্বিতীয় চ্যাপ্টারে কম্পিউটারের মেমরি সম্পর্কে কথা বলছে, এখানে স্টোরেজ একই জিনিস। আমরা জাস্ট একটু দেখবো এখানে ভিন্ন কি আছে, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার সিস্টেম কম্পোনেন্ট গুলো একটু দেখেন। কম্পিউটার সিস্টেম কম্পোনেন্টে কয়টা জিনিস আছে? দুইটা। বলেন হার্ডওয়্যার আর কি সফটওয়্যার। তো হার্ডওয়্যার কোনগুলো আমরা অলরেডি জানি। সফটওয়্যার যেটা কি করে, হার্ডওয়্যারকে ব্যবহার করার জন্য আমরা সফটওয়্যার ইউজ করি, ঠিক আছে কিনা? আচ্ছা, তারপরে দেখি কম্পিউটার সিস্টেমের প্রতিটি উপাদানের কাজগুলো একটু দেখি। হার্ডওয়্যার কম্পোনেন্ট কি কি আছে একটু দেখি। হার্ডওয়্যার কম্পোনেন্টকে কয়টা ভাগে ভাগ করা হয়? 5টা ভাগে বলছে। কয়টা ভাগে? 5টা ভাগে। হুম। এই দেখেন 5 ভাগে ভাগ করা হয়। কি কি দেখেন? প্রসেসর, মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি। ইংলিশটা মনে রাখবেন, তাহলে বাংলাগুলো আপনার মনে রাখতে কষ্ট হবে, ঠিক আছে? বলেন। সেটাই, এটা আমরা অলরেডি কোথায় দেখে আসছি? পাঁচটা জিনিস ওই যে প্রথমত দেখে আসছে, একটা ব্লক ডায়াগ্রাম ছিলাম না, ওইটার মধ্যে দেখে আসছে। তাহলে এখানে কি আছে বলেন? প্রসেসর। আচ্ছা, প্রসেসরটা কি করে? এটা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, যেটা হচ্ছে প্রসেসিং ইউনিট বলছিলাম না, এটাই কি প্রসেসর, ঠিক আছে? এটা কি করে? নির্দেশ অনুসারে গৃহীত তথ্য উপাত্ত এবং নির্দেশক কম্পিউটারের মাধ্যমে কি করে? সম্পাদন করে, ঠিক আছে? প্রসেসর, আপনারা যদি একদম কিছু মনে না থাকে লিখবেন যে প্রসেসরের কাজ হচ্ছে কি, তথ্য উপাত্ত নিয়ে সেটাকে কি করা? প্রক্রিয়াকরণ করা, শেষ। আর কিছু না লিখলে হবে। এটা প্রক্রিয়াকরণ করে আমাদেরকে আউটপুট দেখানো, এটাই কাজ, ঠিক আছে? এরপর আসেন মেইন মেমোরি। প্রক্রিয়াকরণ করে আউটপুট দেখানো, ঠিক আছে? এটা হচ্ছে কার কাজ? প্রসেসরের কাজ। এবার আসেন মেইন মেমোরি কি করে। ধরেন কম্পিউটারের যে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল, সেটাকে আমরা কি বলছি? প্রসেসিং ইউনিট। বলেন কি বলছি? মেইন মেমোরি যে এখানে লেখাগুলো আছে, আপনার লেখাগুলো মনে থাকবে না। আপনারা আমার কথাটা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনে এটা পরীক্ষা লিখবেন। মেইন মেমোরির সাথে সংযুক্ত যে মেমোরি, অর্থাৎ মেইন মেমোরির সাথে যে মেমোরিগুলো যুক্ত থাকে সেটাকে কি বলে? প্রধান প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি। বলেন প্রাইমারি মেমোরি বা কি মেইন মেমোরি। অর্থাৎ মেইন মেমোরি কি করে? সিপিইউর সাথে সরাসরি কানেক্টেড। আপনি যে কাজগুলো করবেন এটা সবগুলো কোথায় যাবে? মেইন মেমোরিতে যাবে। মেইন মেমোরিতে আপনি ধরুন কোনো কাজ সেভ করে রাখতে চাইতেছেন, তখন সেটা কোথায় চলে যাবে? সেকেন্ডারি মেমোরিতে। কথা কি বোঝা গেছে? ধরেন আপনি কি করছেন, একটা মুভি ডাউনলোড দিয়েছেন অথবা একটা পিকচার অথবা একটা যে কোনো কিছু ডাউনলোড দিয়েছেন, এটা কোথায় চলে আসবে? মেইন মেমোরিতে নাকি সেকেন্ডারি মেমোরিতে? বলেন তো। সেকেন্ডারি মেমোরিতে আসবে না। মেইন মেমোরি হচ্ছে আমরা যতক্ষণ কাজ করব, এই কাজের যত ডাটা আছে সবকিছু মেইন মেমোরিতে যাবে। আর যদি কোনো সেকেন্ডারি ফাইল হয়, যে ফাইলটা সরাসরি ডাউনলোড হয়েছে, সেটা কোথায় যাবে বলেন? সেকেন্ডারি মেমোরিতে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন। আহ, আচ্ছা, পরীক্ষায় যেভাবে লিখবেন যে কম্পিউটারের প্রসেসিং ইউনিটের সাথে যে মেমোরি সংযুক্ত থাকে তাকে মেইন মেমোরি বলে। পরীক্ষায় এতটুকু লিখলে নাম্বার পেয়ে যাবেন। উদাহরণ হিসেবে অবশ্যই দুইটা দিবেন, র্যাম রম। কি দিবেন? যে মেমোরি সংযুক্ত থাকে, সরাসরি সংযুক্ত থাকে, এই যে এখানে লেখা আছে বইয়ে, আমি এটা শর্ট করে বললাম। উদাহরণ দিবেন কি বলেন? র্যাম রম। এবার আসেন সহায়ক মেমোরি। কম্পিউটারের প্রোগ্রাম বা উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণের জন্য, শুধু এতটুকু লিখলে হবে। বলেন কি বলছি? কম্পিউটারের কোনো তথ্য উপাত্ত গৃহীত বাদ। বলেন কম্পিউটারের কোনো তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণের জন্য যেসব স্মৃতি বা স্মৃতি লিখবেন না, কি লিখবেন? মেমোরি ব্যবহার করা হয়। মেমোরি বাংলাতেও লিখবেন, ইংরেজিতে লিখবেন, সমস্যা নাই। তবে বাংলা ইংরেজি মিক্স লেখার চেষ্টা কম করবেন। মিক্স লিখলে স্যাররা খুশি হয় না, ঠিক আছে? না লিখে সরাসরি সেকেন্ডারি মেমোরি লিখবেন। বাংলাতে লিখবেন সেকেন্ডারি মেমোরি, কোনো সমস্যা নেই। ইংরেজি লিখলেও প্রবলেম নাই, বুঝছেন? না, কোনো সমস্যা নাই, জাস্ট নামটা ঠিক রাখবেন। হ্যাঁ বলেন। প্রাথমিক না লিখে এটাকে বলা হয় প্রাইমারি মেমোরি। আমরা ইংরেজিতে পড়ছি, এখানে তারা মেইন মেমোরি হিসেবে এটাকে ব্যবহার করছে। প্রাথমিক, হ্যাঁ, কিন্তু এই নামগুলো কেমন হয়ে যায় না? হ্যাঁ, এটাই বলছে, প্রাইমারি মেইন মেমোরি একই। তবে আপনারা চেষ্টা করবেন পরীক্ষার মধ্যে সবসময়, আমরা প্রাইমারি মেমোরি পড়ে আসছি, এখানে মেইন মেমোরি লিখছে আর কি, একই কথা। মেইন মেমোরিটাই প্রাইমারি মেমোরি। আচ্ছা, যেটা বলতে সবসময় ইংরেজিটা মনে রাখবেন। ইংরেজিটা মনে থাকে, বাংলাটা কি থাকবে না? মনে থাকবে না। আর বাংলাটা পড়তেও কেমন যেন কি অদ্ভুত অদ্ভুত লাগে বা কঠিন লাগে। আচ্ছা, এগুলো আমরা অলরেডি দেখছি। ইনপুট ডিভাইস কি কি বলেন তো? কয়েকটা ইনপুট ডিভাইস দেখেন, নাম আছে। ইনপুট ডিভাইসটা কেউ খাতা না লিখলে চলবে, শুধু এগুলো একটু মুখস্থ করে যাবেন। এই আচ্ছা, উদাহরণগুলো রাখবেন। হ্যাঁ, সেকেন্ডারি মেমোরি কাকে বলে? কোনো তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণের জন্য যে মেমোরি ব্যবহার করা হয়, শেষ। যেমন আমরা কি ফ্যান ড্রাইভে করে এখান থেকে সেখানে তথ্য নিয়ে যাই, এবং ফ্যান ড্রাইভের মধ্যে এটা কি স্থায়ীভাবে থাকে, ঠিক আছে? সিডির মাধ্যমে কি হয়, বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানের এগুলো সিডির মধ্যে ইয়ে করি না আমরা। তারপরে কি আসে মেমোরি কার্ড, তো আপনারা জানেন মোবাইলে থাকে।
তারপর আউটপুট ডিভাইস, যেটা আমরা অলরেডি পড়ছি কি মনিটর, প্রিন্টার, স্পিকার। আচ্ছা, ওএমআর ওসিআর কি? ওএমআর দিয়ে কি করে, যে আমরা যে হ্যাঁ আমরা এমসিকিউ দাগাই না, এমসিকিউটা কি করে স্ক্যান করে ওএমআর দিয়ে। এরপরে ওসিআর এটা কি করে, ওসিআর হচ্ছে আপনার কি করে, ওই যে ধরেন আপনি খাতার মধ্যে লিখছেন যে মানে আমি বাংলাদেশকে ভালোবাসি, এই যে লেখাটা এটাকে যে স্ক্যান করবে, এই যন্ত্রের নাম হচ্ছে ওসিআর। ঠিক আছে, সে হচ্ছে কালো লেখা বা যে কোনো লেখা কি করে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নেয়, এরকম এরকম টেক্সট আকারে নিয়ে নেয়। স্ক্যান মানে যতগুলো জিনিস স্ক্যান করে নিবে সেইগুলো ইনপুট ডিভাইস, মানে যে নিবে সে ইনপুট ডিভাইস, যে দিবে সে কি আউটপুট ডিভাইস। সেটা আউটপুট ডিভাইসের সংখ্যা একটু কম, ইনপুট ডিভাইসের সংখ্যা কি বেশি। যেমন এই ধরনের কম্পিউটার গুলোতে কি কোনো ক্যামেরা আছে, এগুলোর জন্য আলাদা ওয়েব ক্যাম ব্যবহার করা হয়, এটাকে বলে ডিজিটাল ক্যামেরা ধরেন, অথবা আলাদা আপনার ডিএসএলআর বা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেন না, এটা কিন্তু ইনপুট ডিভাইস, যেটা আপনার ছবি তুলে নিচ্ছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ইনপুট ডিভাইসের উদাহরণ অনেক দিতে পারবেন। আগে পরে যদি কিছু নাও লিখে যদি এক্সাম্পল লিখেন তাহলে নাম্বার পেয়ে যাবেন। এখানে জাস্ট মানে মেইন হচ্ছে আপনি এই নামগুলা, পাঁচটা জিনিসের নাম আপনার মনে আছে নি, স্যার এটা দেখবে 1 2 3 4 5, এই পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস কি খুব কঠিন? খুব কঠিন না কিন্তু, এনে আমরা আগেও করে আসছি। আসেন এখানে বসেন, সিট তো খালি নেই, এদিকে চলে আসেন। একটু লেট হয়ে গেছে, আপনি একটু ক্লাসে মনোযোগ দেন, আশা করি বুঝতে যাবেন। ক্লাস রেকর্ড হইতেছে, হ্যাঁ? এর আগের ক্লাসটা কি দেখছেন রেকর্ড ইউটিউব থেকে? আচ্ছা, সমস্যা নাই। আর আমাদের জাস্ট একটা ক্লাস হয়েছিল প্রথম, ঠিক আছে, যেদিন উদ্বোধন হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা জিনিস দেখলাম বলেন তো? প্রসেসর, মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসে যদি কিছু না লিখে শুধু কি করবেন, উদাহরণগুলো লিখে দিবেন, তাইলে হবে। বা আপনাদের এটা বানান লিখতে হবে, যে সব যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারকে কি দেই, ইনপুট দেই, তাকে ইনপুট ডিভাইস বলে। খুব ইজি কথা। আচ্ছা, এবার আমরা চলে আসি সফটওয়্যার কম্পোনেন্ট। সফটওয়্যার কম্পোনেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, বলেন সিস্টেম সফটওয়্যার আর একটা কি। আচ্ছা, এই দুইটা জিনিস কিন্তু মানে এই সফটওয়্যার অংশটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে মনোযোগ দেন, এগুলোতে সরাসরি প্রশ্ন আসবে। একটু খেয়াল করেন, প্রথমে হেরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কয়েক প্রকার হতে পারে এটা দেখাইছে। কাস্টমাইজড সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যারটা কেমন, ধরেন আপনি বাটা শোরুমে গেছেন, বাটা জুতা কিনতে, অথবা যে কোনো একটা শোরুমে গেছেন, তাদের নিজস্ব একটা সফটওয়্যার আছে বা বিলিং সিস্টেম আছে। এই যে তাদের জন্য যে তারা যে সফটওয়্যারটা ডিজাইন করাইছে, এটাকে বলে কাস্টমাইজড সফটওয়্যার। ঠিক আছে, ধরেন আমি আমার এই প্রতিষ্ঠানের জন্য একটা সফটওয়্যার বানাবো, এটা কি অন্য কোনো কারোর সাথে মিলবে? মিলবে না কিন্তু। এগুলোকে বলা হয় কি কাস্টমাইজড সফটওয়্যার। এবার আসুন, হ্যাঁ মানে আমি ডেভেলপারকে বলে দিব আমার এটার মধ্যে এই অংশ থাকবে, এই জিনিস থাকবে, এই ফাংশন থাকবে, সেইভাবে বানাই দিবে। কাস্টমাইজড। যেমন এগুলো তো গ্রাফিক্স ডিজাইনের কাজ। আমি যেটা বলছি এটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার যেটা কি মোবাইলে অথবা কম্পিউটার আমরা যে সফটওয়্যার ইউজ করি সেটার কথা বলতে চাই। ঠিক আছে, হ্যাঁ অ্যাপস গুলোকে সফটওয়্যার বলে। অ্যাপস দুই ধরনের হতে পারে, ঠিক আছে, মোবাইল অ্যাপস আর একটা কি কম্পিউটার অ্যাপস। আর একটা অ্যাপস হতে পারে, সেটা হচ্ছে কি এই আইফোনের জন্য বা ম্যাকের জন্য যেটাকে আইওএস বলা হয় আর কি, অপারেটিং সিস্টেমটাকে, ওইগুলো আবার ব্যবহার করা যায়। আচ্ছা, একটু খেয়াল করেন, মাল্টিমিডিয়া সফটওয়্যার কোনগুলি তো চিনেন মনে হয়, কেএম প্লেয়ার, তারপর আপনার মাল্টিমিডিয়া প্লেয়ার গুলো আছে না, যেগুলোতে আমরা ভিডিও প্লে করি, গান প্লে করি, এগুলো কি বলে মাল্টিমিডিয়া সফটওয়্যার। হ্যাঁ, ভিডিও প্লে করা হয় বা গান প্লে করে এগুলা। আপনি বুঝতেছেন? সামনে সামনে বুঝতেছেন? কে না বুঝলে প্রশ্ন করেন। এবার আসেন গ্রাফিক্যাল সফটওয়্যার, এগুলো কোনগুলো? যেগুলো দিয়ে ধরেন হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, অ্যাডোব অ্যাডোব ফটোশপ এগুলো আছে, তারপরে কি আছে ইলাস্ট্রেটর, হ্যাঁ এগুলা। তারপরে ইন্টারনেট বেস সফটওয়্যার, এটা তো জানেন ইন্টারনেট সফটওয়্যার কোনগুলো, মোজিলা ফায়ারফক্স, এই যে এখন যেটা ইউজ করতেছি, হ্যাঁ ইন্টারনেট এক্সপ্লোরার এগুলা। এবার আমরা চলে যাই, এই যে এটা এটা একটু কষ্ট করে চিনি বিভাগটা মনে করি, এটা আপনার খ নাম্বারের জন্য আসতে পারে, সফটওয়্যারের প্রকারভেদ। ঠিক আছে, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, সিস্টেম সফটওয়্যার কিন্তু কোনো প্রকারভেদ নাই, এটা জাস্ট একটু দেখেন সিস্টেম সফটওয়্যার কোনগুলো। আচ্ছা, সিস্টেম বলতে কি বোঝায়, যে সিস্টেম বলতে বোঝায় যে যে সিস্টেম অর্থাৎ যা একসাথে মিলে একটা কাজ সম্পাদন করে। যেমন কম্পিউটার হচ্ছে একটা সিস্টেম, এটার মধ্যে আমরা ইনপুট দেই, এটাতে কি বের হয়, আউটপুট বের হয়। এটার মধ্যে যে সফটওয়্যারগুলো থাকে কম্পিউটারকে ব্যবহার করার জন্য, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন কি দেখেন সিস্টেম সফটওয়্যারগুলো কোনগুলো, অপারেটিং সিস্টেম, বলেন সিস্টেম সফটওয়্যার কি বলেন তো? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু বিল্ট ইন মানে আগে থেকে কিছু সফটওয়্যার থাকে, যেগুলো আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না, এটা ডিলিট করলে আপনার কম্পিউটারে চলবে না। ধরেন আপনি দিস পিসি একটা ইয়ে আছে, এটার মধ্যে ঢুকে আপনি কি ফাইলের মধ্যে কোনো কিছু সার্চ করেন বা সেভ করেন, দিস পিসি যদি আপনি আনইনস্টল করে দেন তাহলে হইলো কিছু, মানে এটা জাস্ট কম্পিউটার একটা প্রয়োজনীয় সফটওয়্যার, আমি দেখাই আপনাদেরকে।
যেমন ধরেন, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার লাগবে এই সফটওয়্যার গুলো। আচ্ছা যেটা কথা বলতেছিলাম, এটা কি বলেন তো, এটা মিডিয়া প্লেয়ার, মাল্টিমিডিয়া, ঠিক আছে। তারপরে আপনার এগুলো তো বোঝেন, এটা ইন্টারনেট বেসড, যেহেতু এটা ক্রোম ব্রাউজার। আর এটি হচ্ছে এটি এক ধরনের কাস্টমাইজ, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য শুধু ডিজাইন করা হয়েছে, কোড ব্লকস, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের এবার লাগবে, এটা পাইথনের জন্য ডিজাইন করা হয়েছে, শুধু পাইথন অনুযায়ী কোনো ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে কি করা যায়, করা যায়, ঠিক আছে। তারপরে আপনার আমরা যেটা কথা বলতেছিলাম, এটা কোথায়, এই যে দিস পিসি, এটা কি, এটা কম্পিউটার নিজস্ব, এটা অপারেটিং সিস্টেমের নিজস্ব সফটওয়্যার, এটা কি আপনি ডিলিট করবেন? এটা কেউ ডিলিট করবেন না সব, এটা কি এটা হচ্ছে আপনার সবচেয়ে দরকারি জিনিস, এটা ডিলিট করার কোনো প্রশ্নই আসে না। তারপরে আসেন অপারেটিং সিস্টেমের সাথে আরো কিছু বিল্ট ইন সফটওয়্যার আছে, ধরেন এই যে ক্যালকুলেটর, এরপর আপনার ক্যামেরা, এই যে ক্যামেরা, এটাকে আপনি আনইনস্টল করবেন, বাইরে করার সুযোগ আছে কিনা দেখি তো, আছে মনে হয়, করা যায় না। আচ্ছা যাই হোক, এই যে ক্যামেরা, এটা হচ্ছে কম্পিউটারের সাথে, ঠিক আছে। তারপরে আছেন আপনার এই যে ক্লক, এগুলো কি আগে থেকে এটি সিস্টেমে এমনিই থাকবে, এটা আপনি চাইলেও আনইনস্টল করতে পারবেন, না করলেও ডিস্টার্ব হবে আপনার, সেটা আর কি। এগুলো কি বলে এটাকে, আপনার উইন্ডোজ এর সাথে সাথে এগুলো নিজে নিজে এখানে কি চলে আসে, ঠিক আছে। এটা অটো চলে আসে। এরপর আবার এই মিডিয়া প্লেয়ারটা, এটা উইন্ডোজ এর মিডিয়া প্লেয়ার, ঠিক আছে। উইন্ডোজ এর সাথে, হ্যাঁ উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেম আর কি। এটা এটা আলাদা ইনস্টল করা লাগবে, এগুলো হচ্ছে কাস্টমাইজড, হ্যাঁ। মোজিলা ফায়ারফক্সটা আলাদা। আর এই ইন্টারনেট এক্সপ্লোরারটা যেটা আমরা ব্যবহার করতেছি, বা মাইক্রোসফট এজ, এটা হচ্ছে উইন্ডোজ বা মাইক্রোসফটের নিজস্ব কি ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট ব্রাউজার, রাইট। এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন, ওয়ান নোট ফর উইন্ডোজ 10, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে নিজে নিজে চলে আসে। এরপরে দেখেন আপনার উম, 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 এগুলো আর কি, যেমন উইন্ডোজ ইজি অ্যাক্সেস, এই যে এখানে কিছু আছে, এগুলো আর কি। যাই হোক, এই হচ্ছে আপনার জরুরি বা প্রয়োজনীয় সফটওয়্যার। তাইলে সিস্টেম সফটওয়্যারের কোনো প্রকারভেদ নাই। সিস্টেম সফটওয়্যার গুলো কোনগুলা, বলবেন যে অপারেটিং সিস্টেমের সাথে যে সফটওয়্যার গুলো কি হয়, হ্যাঁ আমাদের কাছে ইনস্টল হবে আর নিজে নিজে চলে আসে, সেগুলো কি বলেন, সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। এটা আপনারা বানাই লিখতে পারবেন, শুধু এটা মনে রাখবেন, সিস্টেম সফটওয়্যার মানে অপারেটিং সিস্টেমের সাথে আগে থেকে তো থাকে যাবে না, মানে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করলে এটার সাথে আসবে আর কি। এটা অপারেটিং সিস্টেমের কথাটা লিখতে হবে, এটা না লিখলে হবে না। আচ্ছা, অপারেটিং সিস্টেমের সাথে যে ইউটিলিটি প্রোগ্রাম, লেখেন ইউটিলিটি প্রোগ্রাম চালু হয়, তাদেরকে কি বলে, হ্যাঁ চালু হয়, বা ইউটিলিটি সিস্টেম, ইউটিলিটি, এই ইউটিলিটি সফটওয়্যার এখন যেগুলো দেখেছি, মাইক্রোসফট এক্সেল, এগুলো হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি মানে কি, এগুলোর আমাদের দৈনন্দিন প্রয়োজনে লাগে, কাজে লাগে। যেমন আপনি ধরেন ইয়া কি বানান, কি বলে, প্রেজেন্টেশন স্লাইড বানায় কি দিয়ে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে। তো এটা কি আপনি আনইনস্টল করে দিবেন, এটা এটা এমনি উইন্ডোজের সাথে থাকবে, ঠিক আছে। এটা আপনি আলাদা ইনস্টলও করা লাগবে না, অপারেটিং সিস্টেম ইনস্টল দিবেন, এটা নিজে নিজে কি চলে আসবে, এটা স্বাভাবিক। এবার আসেন এটার প্রকারভেদ গুলো একটু দেখি। হ্যাঁ, এই দেখেন, এই যে আমি একটু আগে বলছি, দেখেন আমি একটা বলি, এই যে এটা কথা বলছি না, মাইক্রোসফট এজ যেটা ব্যবহার করতেছি, এটা উইন্ডোজের সাথে দিয়ে দেয়, মানে নিজে নিজে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ এটা ইউটিলিটি সফটওয়্যার। কিন্তু এই যে গুগল ক্রোম, এটা হচ্ছে গুগলের, গুগল আর মাইক্রোসফট দুইটা কিন্তু আলাদা কোম্পানি, এটা জানেন আপনারা। গুগল আর মাইক্রোসফট দুইটা আলাদা কোম্পানি, একটা বিল গেটস এর, কোনটা, হ্যাঁ এটা শুধু ইন্টারনেট, মানে ইন্টারনেটের জন্য আলাদা ডিজাইন করা হয়েছে। আর ওইটা মানে অপারেটিং সিস্টেমের সাথে নিজে নিজে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, দোনোটাতে ইন্টারনেট লাগে, ইন্টারনেট ব্রাউজার, তো ইন্টারনেট ইউজ করে আমরা ব্রাউজিং করবো। আচ্ছা আপনাদের একটা সহজভাবে বুঝাই দিই, ধরেন আপনি উইন্ডোজ নিয়ে ইনস্টল দিয়েছেন এখানে, দিয়েছেন তো। আচ্ছা, দেওয়ার পরে আপনি চাইতেছেন আপনি ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য কি একটা ব্রাউজারে যাইতে হবে না? তখন যদি মাইক্রোসফট যদি আপনাদেরকে আগে থেকে একটা ব্রাউজার না দেয়, আপনি কিসের ভিতরে ঢুকে আরেকটা ইনস্টল দিবেন? এবার কি বুঝছেন? তো এরা এই জন্য আগে থেকে তাদের সাথে কি দিয়ে দিবে, এই মাইক্রোসফট দিয়ে দিবে, মাইক্রোসফট ব্রাউজার বা মাইক্রোসফট এজ। বুঝছেন কিনা বলুন তো? তো এটাতে ঢুকে আপনি মুজিলা ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার, এগুলো সবগুলো ইনস্টল দিবেন, কারণ কারোর ভিতরে না ঢুকে কি আপনি কিছু ডাউনলোড দিতে পারবেন? তো এই জন্য এটা আগে থেকে দিয়ে দিচ্ছে, রাইট। আচ্ছা এখন আমরা এই সাইটের উদাহরণগুলো একটু দেখি। কাস্টমার সফটওয়্যার গুলো কোনগুলো, গেমিং সফটওয়্যার গুলো, মাল্টিমিডিয়া যে দেখছি আমরা, তাই না? এই যে এগুলো এরা যে নাম দিচ্ছে, এগুলো আমরা সাথে পরিচিত না, আমরা দিব কি কোনগুলা, কেএম প্লেয়ার, তারপরে মিডিয়া প্লেয়ার, এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো আপনাদের সাথে পরিচিত, মোবাইলের মধ্যে আছে না কেএম প্লেয়ার, মিডিয়া প্লেয়ার, ইউজ করেন নাই কখনো? আজকে নতুন আপনি, ওই যে ওনার সাথে বসেন।
এদিকে সিট আছে। ক্লাস শুরু 10টা থেকে শুরু হয় আর কি, তো আমরা প্রতি শনিবারে ক্লাস করি। আচ্ছা, আপনার বাসা কি বেশি দূরে? আচ্ছা, একটু চেষ্টা, একটু আগে আগে আসার চেষ্টা করবেন। ও আচ্ছা, আজকে প্রথম ভর্তি হয়েছে নাকি? ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন গ্রাফিক্যাল সফটওয়্যার গুলো তো আমরা বলছি কি কি বলেন তো, ফটোশপ, ইলাস্ট্রেটর। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের জন্য ইন্টারনেটের সফটওয়্যার দেখছেন তো, এই দেখেন এজ, এরপর কি আসে ফায়ারফক্স, আর বাকি দুইটা আপনাদের পরিচিত না। আচ্ছা, এরপর আসেন, এগুলো মানে দুইটা নাম লিখবেন, কেএম প্লেয়ার, এমএক্স প্লেয়ার, আর হচ্ছে মিডিয়া প্লেয়ার, এই তিনটা লিখবেন। আপনার উদাহরণগুলো আপনাদের পরিচিত মতো দিবেন, যেগুলো আপনারা সবসময় ব্যবহার করেন। এখানে যেগুলো, এগুলো মানে আমরা ব্যবহার করি না আর কি। আজকের পড়াগুলো খুবই সহজ, আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দিই, খেয়াল করেন সবাই। আর যদি মনে হয় যে পড়ার মাঝখানে 2 মিনিট রেস্ট দেওয়া দরকার, তাহলেও বলবেন। এমএক্স প্লেয়ার, মিডিয়া প্লেয়ার, কম্পিউটারের স্মৃতি, এটা আমরা অলরেডি দেখছি 3 ধরনের। কয় ধরনের? এই নামগুলা, এই নামগুলো আপনারা বর্জন করবেন, এটি বাদ। ঠিক আছে, আপনারা এটা ইউজ করবেন কি বলেন তো, প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ, আর একটা হচ্ছে হাইব্রিড স্টোরেজ ইউজ করবেন। ঠিক আছে, হাইব্রিড। হ্যাঁ, বুঝি নাই। 3 নাম্বারটা হাইব্রিড বলছে আর কি, কিন্তু হাইব্রিড না ইউজ করে আরেকটা ইউজ করা যায়, দাঁড়া। হ্যাঁ, গণ সেকেন্ডারি। প্রাইমারি সেকেন্ডারি, এটা হচ্ছে, এখানে কি লেখা আছে কেউ বলতে পারবেন বাংলাটা? বাল্ক। বাল্ক লেখা আছে, বাল্ক মানে হচ্ছে বড়, মানে বড় স্টোরেজ। বড় স্টোরেজ বলতে কি বোঝায়? ধরেন আলাদা একটা হার্ড ডিস্ক ব্যবহার করা। ঠিক আছে, হ্যাঁ, নামগুলো একটু কেমন না, অদ্ভুত না? এগুলো চাইলে লিখে রাখতে পারেন। প্রাইমারি, প্রাইমারি সেকেন্ডারি, আর হচ্ছে বাল্ক মানে হচ্ছে হিউজ স্টোরেজ লেখা রাখেন, বা বিগ স্টোরেজ লিখতে পারেন আর কি। এটা তেমন কাজে লাগে না ইংরেজিতে। বয়কার বা লক অসংযুক্ত। বাল্ক মানে হচ্ছে কোন একটা বড় স্টোরেজ, মানে বড় বড় বোঝায়। বিগ স্টোরেজ লিখে রাখেন আর কি, হ্যাঁ, ইংলিশে লিখে রাখেন বিগ স্টোরেজ। বা দেখে হাইব্রিড লিখলো আবার স্যার আবার মাইন্ড করে কিনা, তবে সেটা আর কি। আচ্ছা, এটাতে এটাতে বিগ স্টোরেজ লিখে রাখেন আর কি, তাইলে হবে। ওকে, এবার আসেন, এই যে এখানে লেখা আছে মুখ্য স্মৃতি, এটার ইংরেজিতে কি লিখছে? মেইন মেমরি। তার মানে আমরা বুঝলাম এটা কি, প্রাইমারি। এই যে আবার এখানে লিখছে প্রাইমারি স্টোরেজ। তাহলে আমরা কোনো কিছু মনে রাখার দরকার না, আমরা কি মনে রাখবো বলেন? প্রাইমারি স্টোরেজ। আমি প্রাইমারি স্টোরেজের কথা আগে বলে দিছি, যে এটা কি সবসময় কার সাথে অ্যাড থাকবে বলেন তো, যে মেমোরিটা প্রসেসরের সাথে অ্যাড থাকবে, তাকে কি বলে? প্রাইমারি স্টোরেজ। যেমন এখানে কি লিখছে, যে স্মৃতির সাথে এএলইউ প্রত্যক্ষ সংযোগ থাকে। ধরেন, হুম, ধরেন আপনি একটা অঙ্ক করছেন, এই অঙ্কটা কার, মানে কিসের মাধ্যমে প্রসেসিং হবে বলেন তো? এএলইউ এর মাধ্যমে। এএলইউ এর পূর্ণরূপটা কে বলতে পারবেন? অ্যারিথমেটিক লজিক ইউনিট, বা অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। ঠিক আছে, এটা যখন একটা অঙ্ক করবে, এখন অঙ্কের যে রেজাল্টটা, সেটাকে যে স্মৃতিতে রাখবে সেটাকে বলা হয়, বা যে মেমোরিতে রাখবে সেটাকে বলা হয় কি বলেন? প্রাইমারি বা মেইন মেমোরি। ভাই বুঝছেন কি? বুঝছেন? আচ্ছা, যদি কারোর ঘুম চলে আসে বা জিমেনে চলে আসে বলবেন, তাহলে 1-2 মিনিট আমরা একটা রেস্ট নিতে পারবো। আচ্ছা, জিমেনে আসে। বা এএলইউ এর কথা যদি আপনার মনে না থাকে, তাহলে ওই আগেরটাই লিখবেন, যে মেমোরির সাথে প্রসেসিং ইউনিটের সরাসরি সংযুক্ত থাকে। এটা আমরা অলরেডি পড়ে আসছি, তো মেইন মেমোরি যেটা, এটা এটা কি? হ্যাঁ, আছে। এটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো আর কি, মানে এই সফটওয়্যারটা, এই কোর্সটা সহজটা দিয়ে শুরু করছি আর কি, যেন মানুষ ভয় না পায়। না এই ধরেন, এই যে যারা দেরি করে আসছে, যদি আমরা অ্যালগরিদম শুরু করতাম, শেষ আবার প্রথম থেকে বুঝাই দিতাম। পানি খেতে হবে। আচ্ছা, পানি খাওয়ার একটু ব্রেক দিব 2 মিনিটের, একটু আর একটু এই জায়গাটা একটু শেষ করে দিই, হ্যাঁ, একটু পরে দেয় 2 মিনিট। আচ্ছা দেখেন, প্রাইমারি মেমোরিটাকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি বলেন তো? আরে এর কি নাম দিছে? আচ্ছা, এটাই আমরা ইংরেজি নাম ব্যবহার করবো, ইন্টারনাল মেমোরি, এক্সটার্নাল মেমোরি, আর কি রিড রেট মেমোরি। ঠিক আছে, কোনটা? আচ্ছা, রিড, আচ্ছা রিড মানে কি? রিড মানে পড়া, রাইট মানে লেখা। এখন আমরা এটা দিয়ে কি বুঝবো? ধরেন, রিড মানে পড়া বলতে কি বুঝাইছি, ধরেন যে মেমোরি শুধু কি করবে, জাস্ট, মানে এই মেমোরি থেকে আমরা ডাটা নিতে পারবো না, জাস্ট মেমোরিতে দেখতে পারবো যে ডাটাগুলো জমা হয়েছে। আর রাইট করা মানে হচ্ছে এই মেমোরি থেকে কি পরে আমরা ডাটাগুলো নিতে পারবো। আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা করে পড়লে বা ভিতরে বুঝলে আপনারা দেখবেন ভিতরে গেলে। আমরা আগে একটু দেখি ইন্টারনাল মেমোরি কোনগুলা।
এএলইউ প্রথমে এর সাথে যোগাযোগ করে। যখন আপনি মাইক্রো প্রসেসরকে কোনো একটা ম্যাথ করতে দিলেন বা কোনো একটা কাজ করতে দিলেন, তখন সরাসরি যে এএলইউ যার সাথে যোগাযোগ করবে সেটাই হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল রেজিস্টার। এটা বলে রেজিস্টার, বলে এটা কি বলে? আচ্ছা, আপনাদেরকে মেমোরির আরেকটা অংশ কথা বলে দিই। আমরা আপনারা মেমোরি বলতে কোনগুলো চিনেন? র্যাম, রম, এই দুটোই চেনেন না? তবে র্যামের কাছে যাওয়ার আগে আরো একটা ছোট্ট মেমোরির পরিচিতি আছে, যেটা আপনাদেরকে আমি বলি নাই। ক্যাশ মেমোরি, রেজিস্টার মেমোরি, বলেন ক্যাশ, রেজিস্টার। এগুলোর দাম বেশি এবং এগুলো খুবই স্বল্প স্থায়ী, এগুলোর মধ্যে অল্প কিছু ডাটা রাখা যায়। এবং এটি জাস্ট আমরা এই যে এখন আমি ক্যাশ লিখলাম না, এই লেখাটা এখন ক্যাশে যাবে, ক্যাশে থেকে তারপরে কোথায় যাবে? র্যামে যাবে। কেন ক্যাশ মেমোরি ইউজ করা হয় কেউ বলতে পারবেন? এটা পরীক্ষা যদি আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে ক্যাশ মেমোরি কেন ইউজ করি আমরা, কারণ কোন ডাটা যখন র্যামে মানে যে সেভ হবে, এর আগে যদি আপনার ডাটা যদি আপনি ধরেন বেশি ইউজ করতেছেন, তখন এটা বারবার যাওয়ার সময় কি হয়ে যাবে? এখানে একটা মানে এটাকে বলা হয়, হ্যাঁ, ডাটা ট্রাফিক বলে। এটা কি বলে? ডাটা ট্রাফিক মানে তো বুঝেন, জ্যাম। তো জ্যাম যেন না লাগে, এই জন্য ক্যাশ কি করে, তার মধ্যে একটু একটু ডাটা রাখে, সামনে একটু একটু জমা করে, তার মধ্যে একটু রাখা বা জমা করে, যেন জমা করাটা কি হয়ে যায়? ইজি হয়ে যায়। বুঝছেন কিনা বলেন? এই ক্যাশে থেকে কোথায় যায় বলেন? রেজিস্টারে যায়। কোথায় যায়? এরপরে রেজিস্টার থেকে কোথায় যাবে? র্যামে যাবে। এরপরে ভালো করে সেভ করলে এটা কোথায় যাবে বলেন? রমে যাবে। ঠিক আছে, এভাবে চলতে যাবে। আচ্ছা, আমরা এটা একটু পরে দেখি কি বলছে। আচ্ছা, এটা লাগবে না, এরপর আবার বলি। ক্যাশ মেমোরিটা হচ্ছে আপনার র্যামে কোনো ডাটা সেভ করতে যেন ডাটা ট্রাফিক না হয়, এটা হচ্ছে একটা গুছানো কথা। এটা আপনি মনে রাখলে চলবে বা লিখে রাখতে পারেন। আচ্ছা, এটা একটু রিডিং করে একটু খেয়াল করেন। এএলইউ প্রথমে কার সাথে যোগাযোগ করে বলেন তো? ইন্টারনাল মেমোরি, ইন্টারনাল রেজিস্টারের সাথে। কার সাথে বলেন তো? আচ্ছা, মুখ্য বহিস্থ স্মৃতি। আচ্ছা, আমরা এটা বলবো কি? মেইন মেইন এক্সটার্নাল মেমোরি। দুই প্রকার, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে কি? রম। তাহলে ইন্টারনাল মেমোরি কোনটাকে বলবো আমরা? রেজিস্টারকে। কাকে না? রেজিস্টারকে। আর এক্সটার্নাল বলবো কাকে? র্যাম আর। এটি মাইক্রোপ্রসেসর বাইরে মাদারবোর্ডের উপর বসানো কতগুলো চিহ্ন। আপনাদেরকে যদি একটা মাদারবোর্ড খুলে দেখতে পারতাম, তাহলে দেখতেন এরকম সিকন একটা জাস্ট একটা র্যাম। দেখছেন নি কেউ সরাসরি র্যাম? আচ্ছা, র্যাম তো দেখছেন তাহলে নাকি মোটামুটি? তাহলে আচ্ছা, একটু নেট থেকে দেখাই দিই। আমার র্যাম লিখছে আর রাম চলে আসছে, বাজে অবস্থা। আচ্ছা, দাঁড়ান, ঠিক করে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমি কাজ করি, রিড অনলি মেমোরি লিখি। রিড অনলি মেমোরি। এই যে র্যাম গুলো হচ্ছে এরকম, দেখছেন? এগুলো হচ্ছে র্যাম। এখন এখানে জাস্ট শোয়ানো অবস্থায় আছে। আমাদের যে পিসি বা আমাদের যে সিপি গুলো আছে, এগুলোর মধ্যে কি খাড়া খাড়া থাকে। ঠিক আছে, আমি নিজে একটা সেটআপ করছিলাম। এটা সেটআপ করা খুবই ইজি, জাস্ট বসে একটা চাপ দিলে এটা কি দুই দিক থেকে লেগে যায়। এই যে এরকম থাকে, হ্যাঁ, এই যে, হ্যাঁ, রাইট, সিম মানে এটা একটু বড় আর কি। ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে আরো কয়েকটা ছবি দেখালে বুঝবেন। এই যে এগুলো হচ্ছে র্যাম, এগুলো হচ্ছে কি র্যাম। ঠিক আছে, আর এটা এটা হচ্ছে কি রম। ঠিক আছে, এরপরে হার্ড ডিস্কের ছবি দেখাই দিই আপনাদের। হার্ড ডিস্ক গুলো কেমন হয় দেখতে, এটা একটু দেখেন। হার্ড ডিস্ক, এই যে হার্ড ডিস্ক গুলো দেখতে এরকম হয়। ঠিক আছে, এই যে এটা ধরেন এটা একটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক। এটা আপনি হার্ড ডিস্ক আবার আলাদা ইউজ করা যায়, পেন ড্রাইভের মতো। ঠিক আছে, হ্যাঁ, এটা রাইট পোর্টেবলের মতো ইউজ করা যায়। পোর্টেবল মানে তো বুঝেন, মানে আপনি এটা যে কোনো জায়গায় গিয়ে চাইলে নিয়ে যেতে পারবেন। এই যে রম গুলো এরকম, সরি, ইয়াগুলা হার্ড ডিস্ক গুলো কি, এই যে এটা পোর্টেবল। আপনি হার্ড ডিস্কটা কি ধরেন আমার একটা পরিচিত ভাই আছে, যিনি এরকম ফ্রিল্যান্সিং করে। ঠিক আছে, তো এরকম হার্ড ডিস্ক ইউজ করে, কারণ উনি ধরেন বিভিন্ন জায়গায় যাইতে হয়, উনি পোর্টেবল হার্ড ডিস্ক ইউজ করে। হার্ড ডিস্কের মধ্যে 1 টেরাবাইট হার্ড ডিস্কের মধ্যে দুনিয়ার ডাটা উনি নিয়ে যেতে পারে চাইলে। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের হার্ড ডিস্কের অবস্থা। আমরা আবার আমাদের পড়ায় চলে যাই। কি বলছিলাম? কোন প্রোগ্রাম বা তথ্য এএলইউ তে আসার আগে র্যাম এ আসে। কোথায় আসে বলেন তো? র্যামে আসে। অতঃপর র্যাম অথবা রম হতে অভ্যন্তরীণ স্মৃতিতে আসে। এএলইউ এর
অপারেশন শেষে অভ্যন্তরীণ স্মৃতি হয়ে র্যাম বা বাহিরের কোনো ডিভাইসে যায়। আচ্ছা, তাইলে প্রথম কাজটা কোথায় করে বলেন তো? এএলইউ তে। বলেন প্রথম কাজটা কোথায় হবে? তাহলে এএলইউ তে আসার আগে প্রথমে কোথায় আসবে? র্যামে আসবে। আচ্ছা, আমরা লাস্টে কি লিখছে দেখি তো। রিড রাইট মেমোরিতে ডাটা র্যামের মতো পড়া এবং লেখা উভয়ই সম্ভব, তবে এটি একটি স্থায়ী মেমোরি। তাহলে রিড আর রাইট মেমোরি এগুলো কি মেমোরি বলেন? স্থায়ী মেমোরি। এগুলোর মধ্যে ডাটাটা একবারে সেভ হয়ে যাবে, আর র্যামের মধ্যে ডাটা সেভ হবে না, জাস্ট এটা কি জমা থাকবে সাময়িকের জন্য। এখন ধরুন হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমি যেহেতু কিছু লিখছি এগুলো কি একটু সেভ থাকবে? থাকবে না, কারণ আমি এগুলো সেভ করি নাই, আর এগুলো এখন র্যামে আছে। তো কারেন্ট চলে গেলে র্যামের ডাটা সব কি হয়ে যায় বলেন তো? চলে যায়। ওকে, আমরা এবার সেকেন্ডারি স্টোরেজ চলে যাই। র্যাম অস্থায়ী না, এক মিনিট। হ্যাঁ ঠিক আছে, র্যাম র্যাম অস্থায়ী। হ্যাঁ, রম মানে হচ্ছে হ্যাঁ রিড অনলি মেমোরি যেটা আর কি। আর যে না, এটা তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এম র্যাম, তাই না? র্যান্ডম অ্যাক্সেস। হ্যাঁ, এই র্যাম হচ্ছে অস্থায়ী, অর্থাৎ কারেন্ট চলে গেলে এটা চলে যাবে এরকম। রমের মধ্যে যে ডাটা সেভ। আচ্ছা, সবার কাছে তো বই নাই, এটা ছবিটা ভালো ওঠে নাই। হ্যাঁ, পেমেন্ট করছেন? টাকা দিছেন? টাকা না, টাকা না দিয়ে নিয়ে গেলে নিয়ে যেতে পারেন। জি। না, ভোলাটাইল মানে অস্থায়ী, ভুলে যাবে। হ্যাঁ, আর নন ভোলাটাইল মানে ভুলে যাবে না। ভোলাটাইল মানে হচ্ছে কি ভুলে যাবে। রাইট। এগুলো র্যাম আর রোমের পার্থক্যটা পরীক্ষা আসবে, আমরা দেখবো এখন আছে। আচ্ছা, আমি মানে সেকেন্ডারি স্টোরেজের এটা এতটা পুরোটা আমি কি রিডিং করাবো না, আমি আপনাদেরকে এমনি বলে দিই। জাস্ট এই যে ম্যাগনেটিক ট্যাপ, ফ্লপি ডিস্ক, এগুলো কখনো দেখছেন কিনা? বা সিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো সবগুলো কি সেকেন্ডারি স্টোরেজ? মানে আলাদা আমরা যেগুলো ইউজ করি, পেন ড্রাইভ তো দেখছেন মনে হয়, তাই না? এই পেন ড্রাইভ হচ্ছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। তো আমরা এটা বিস্তৃত জাস্ট একটু বই থেকে দেখে নিবেন, এখানে এত বড় রিডিং করার সময় নেই আমাদের। আচ্ছা, এরপরে আসি বাল্ক স্টোরেজের কথাটা একটু বলি। এটা কি বলছে? ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাজ, মহাকাশ যাত্রা, তো এগুলোর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডাটা কি থাকা লাগে? সেভ থাকা লাগে। মানে ধরেন আজ থেকে 20-30 বছর আগে, হ্যাঁ মানে চাঁদে কে কে গেছে, কোন কক্ষপথে গেছে, মানে এত এত ডাটা লাগে, এই জন্য এগুলোর জন্য কি বেশি বেশি স্টোরেজ লাগে, এগুলোর কি বলে? বাল্ক স্টোরেজ। আচ্ছা, এই দেখেন আপনার যে ভোলাটাইল নন ভোলাটাইলের কথা এখানে চলে আসছে। এই ভোলাটাইলের কথা কি বলছিলাম? বিদ্যুৎ প্রবাহ চলে গেলে সাথে সাথে যে ডাটাগুলো চলে যাবে, সেগুলো হচ্ছে ভোলাটাইল। আচ্ছা, এখন আবার মাইক্রো কম্পিউটারের সিস্টেমের স্টোরেজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটু খেয়াল করুন। প্রসেস স্টোরেজ মানে ওইগুলোরে আবার জাস্ট বিভিন্ন নামকরণ দিছে আর কি। আবার প্রাইমারি, আবার সেকেন্ডারি। প্রাইমারি সেকেন্ডারি আগের মধ্যে থাকবে। প্রসেসর স্টোরেজ কোনটা কে বলতে পারবেন? রেজিস্টারের কথা বলছিলাম না, রেজিস্টার ক্যাশ, এগুলো হচ্ছে প্রসেসর স্টোরেজ। হ্যাঁ, এটা এটা মনে হয় যে রেখা আছে রেজিস্টার, এগুলো হচ্ছে কি বলেন? প্রসেসর স্টোরেজ। ক্যাশের কথা বলেন এখানে, জাস্ট রেজিস্টার কথা বলছি। এটা কি দিয়ে তৈরি? রেজিস্টার, হ্যাঁ। মাইক্রো প্রসেসর এবং রেজিস্টার এগুলো একই টেকনোলজি দিয়ে তৈরি, অর্থাৎ মাইক্রো প্রসেসর যা দিয়ে তৈরি, রেজিস্টারও কি মানে ওই সেম জিনিসগুলো দিয়ে তৈরি। আচ্ছা, এখানে আহ, এই এটা মুখস্থ করা লাগবে সবার। এটা বাসায় একবার লিখলে হবে, এটা লাগবে। এই বইয়ে দাগে রাখতে পারেন। পরীক্ষা হয় প্রাইমারি স্টোরেজের প্রকারভেদ আসতে পারে, অথবা সেকেন্ডারি স্টোরেজের প্রকারভেদ আসতে পারে। প্রাইমারি স্টোরেজ কয় প্রকার বলেন? প্রথমে 2 প্রকার। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, কি কথা। আচ্ছা, আপনার এটা কেমনে মনে রাখবেন? সংক্ষিপ্ত নামটা মনে রাখবেন, বড় নাম না। র্যাম রোম বলেন। প্রাইমারি স্টোরেজ প্রথমে কয় প্রকার? র্যাম রোম। রোম আবার 2 প্রকার। একটা হচ্ছে ইপি রোম, আর একটা হচ্ছে কি পি রোম, ইপি রোম। এই ইপি রোম তিন তিন প্রকার আছে। আর এখানে কি দিছে? আচ্ছা, এটা তো বুঝে যাইতেছে না, বই কি লেখা আছে দেখেন তো। এই আপনারা, আমি বলি আপনাদের একটা অধ্যায়ের মধ্যে অল্প কিছু জিনিস মুখস্থ করা লাগবে, বেশি না। তাইলে দেখবেন পুরো অধ্যায়ের বেসিকটা আপনাদের মাথায় চলে আসবে। ঠিক আছে, কিছু জিনিস এমনিতেই লিখতে পারবেন। এই প্রকার ভেদে কিন্তু মাস মুখস্থ করা লাগবে, এটার মধ্যে একবার দুইবার লিখলে পারবেন। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা পূর্ণরূপ বলে দিই যে মাথায় রাখতে হবে। এস র্যাম মানে কি বলেন? স্ট্যাটিক র্যাম। ডি র্যাম মানে ডাইনামিক র্যাম। শেষ। র্যামের পূর্ণরূপ তো জানেনই, তাই না?
বাস এটা লিখলাম। এরপরে পি রম মানে কি প্রোগ্রামেবল রম বলেন, আর ইপি রম মানে কি ইরেজেবল প্রোগ্রামেবল রম বলেন, ইরেজেবল, ইরেজেবল প্রোগ্রামেবল রম, ঠিক আছে কিনা? আর মনে যদি না থাকে লাস্টের এই দুইটা, এগুলো যদি মনে না থাকে এগুলো দেওয়ার দরকার নাই, মাস্ট এগুলো দিবেন এগুলো দিবেন, বাস। দেখতেছেন তো এই তিনটা, এটা যদি ধরুন দুইয়ের জন্য আসে শুধু চিত্র ডাকলে হবে, বা যদি ওইটা কি বলে ছয়ের জন্য আসে তাহলে এটার একটু একটু ব্যাখ্যা দিতে হবে যে র্যামটা কি। চারের জন্য কোনো প্রশ্ন নেই, এক দুই আর ছয়, ঠিক না? দুইজন জাস্ট এই চিত্রটা দেবেন, চিত্র যদি কিছু মনে না থাকে কিন্তু এই এই জায়গাগুলো মাস্ট দিতে হবে, এই যে এটা আর হচ্ছে এটা, এগুলো এই নামগুলো, আর এই দুইটা যদি মনে না থাকে প্রবলেম নেই। হুম, একটা প্রশ্ন থেকে দিয়ে দিলেও সমস্যা নেই। এই এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা একটা প্রশ্নের মধ্যে দিয়ে দিলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? শুধু নাম, হ্যাঁ নামগুলো ঠিক রাখবেন। এবার আসেন সেকেন্ডারি স্টোরেজের, এটাও মুখস্থ রাখা লাগবে, এটা কিন্তু সহজ, এটা বেশি কঠিন না। এটা বই থেকে একটু দেখেন, এখানে আসলে বোঝা যেতেছে না। সহজ আছে, এটা কঠিন না। আচ্ছা ওখানে আসবো তাহলে, বানান ডাক দিয়ে। আচ্ছা আমরা এই অধ্যায়টা শেষ করে 5 মিনিট একটা ব্রেক নিয়ে ব্যাপারে 14 অধ্যায় ধরবো, আমাদের সময় কম, আমরা একটু তাড়াতাড়ি যাই। এখানে আর কি করা লাগবে একটু দেখি। এই বিভিন্ন প্রকার হার্ড ডিস্কের বৈশিষ্ট্যগুলো আসার সম্ভাবনা কম, আচ্ছা, আমরা তাও প্রশ্ন দেখি। তবে নামগুলো একটু মনে রাখতে পারেন, এটা আমরা ব্যবহার করি সাটা স্কেজি, এটি কোম্পানির কোম্পানি, বিভিন্ন প্রকার কোম্পানি। আমরা বেশিরভাগ ইউজ করি কোনটা, সাটা, তাই না? এই পূর্ণরূপগুলো অবশ্যই অবশ্যই একবার একবার লিখে যাবেন, পূর্ণরূপগুলো পরীক্ষা আসে, অতি সংক্ষিপ্ত দেয়। আচ্ছা ক্লাউড স্টোরেজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা লাগবে পরীক্ষা আসে। ক্লাউড স্টোরেজটা কি দেখেন, ক্লাউড স্টোরেজ সম্পর্কে আমার কথাগুলো পরীক্ষা লিখলে নাম্বার পাবেন, মানে আপনারা বই থেকে নাম মুখস্থ করলেন। ক্লাউড স্টোরেজ হচ্ছে এমন একটা স্টোরেজ যেটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক, এবং এটা হচ্ছে পে অ্যাজ ইউ রেট বলেন, সরি, পে অ্যাজ ইউ ইউজ, মানে হচ্ছে আপনি যতটুকু ইউজ করবেন ততটুকুর জন্য পে করবেন, আপনার এটা আলাদা কিনে রাখতে হবে না। আচ্ছা আমি এখানে লিখি যে আপনারা লিখে নেন, পে, লেখেন পে, ইংরেজিতে লেখেন যে ক্লাউড স্টোরেজ হচ্ছে পে এজ, হ্যাঁ এটা একসাথে লিখে দিচ্ছি, বুঝছেন? আচ্ছা পে এজ ইউ, সরি শব্দটা হবে এজ ইউ গো, পে এজ ইউ গো, এটা একটা সার্ভিস, পে এজ ইউ গো। এখন ধরেন সমস্যা হচ্ছে, ধরেন আমি যদি বই হাতে নিয়ে সামনে দিয়ে যদি বোর্ডে লিখি না, এই একটা ক্লাস করাতে মানে ধরেন এই একটা টপিক পড়াতে অনেক সময় লেগে যাবে। এখান থেকে সুবিধাটা হয় কি, বইটার থেকে আমরা সরাসরি দাগে দাগে পড়তে পারি আর কি, আপনার কষ্ট হয় দেখতে না। আচ্ছা একটু এদিক সেদিক তাকায়েন, আসলে অনেকক্ষণ তাকালে সবারই চোখ ব্যথা হয় স্বাভাবিক। জি, একসাথে না, এটা এটার মাঝখানে স্পেস আছে, হ্যাঁ এখানে গ্যাপ আছে, এটা আমি বলছি, এটা আমি আবার লিখলে ভালো হতো। এটা দেখছেন তারা মানে অনেকে বোঝা নেই না, ব্যাপার লাগে। পে মানে, পে মানে কি টাকা ধরো, পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট করো, এজ গান, হ্যাঁ এরকম আর কি, রাইট, এটা একটা সার্ভিস, পে অ্যাজ ইউ গো। তো ক্লাউড স্টোরেজ হচ্ছে একটা পে অ্যাজ ইউ গো, হ্যাঁ মানে এটা হচ্ছে একটা আলাদা ডাকাইতি, ঠিক আছে? আপনার যদি এমবি না থাকে তাহলে টাকা বেশি কেটে নেবে। ব্রাইটনেসটা কি বাড়ানো না, এটা ব্রাইটনেস না, এটা হচ্ছে মূলত এটার লাইটের পাওয়ারটা বেশি। এখন এটা চাইলে এটা কি কমাই দিব, এটা কমানোর টেকনিক হচ্ছে কি, দাঁড়ান এক মিনিট, হ্যাঁ রাইট, পর্দাটা সরাই দিলে কমে। সব এখন ঠিক আছে নাকি একই? ঠিক আছে।
ডিলিট এনে দেবেন। আচ্ছা, একটু কষ্ট করেন, আপনারা ক্লাস বড় হইলে একটু কষ্ট হয়। 3 ঘন্টা টানা ক্লাস করা একটু কষ্টের ব্যাপার। আচ্ছা, ক্লাউড স্টোরেজ সম্পর্কে আমরা দেখেন কিছু সুবিধা। যে কোনো প্রান্ত থেকে কি করা যাবে, ছবি ভিডিও ইত্যাদি অ্যাক্সেস করা যাবে। মেমোরি কার্ড হারাই গেলে কোনো সমস্যা নেই, কারণ ইন্টারনেটের মাধ্যমে আমরা জাস্ট কি করে অ্যাক্সেস করি, ঠিক আছে। আর স্টোরেজ মানে কি, স্টোরেজ মানে হচ্ছে জায়গা, মানে যেখানে আপনি কিছু রাখতে পারবেন, তাই না। এটা এক ধরনের মেমোরি, কিন্তু এই মেমোরিটার সুবিধাটা কি, এটা আপনি ইন্টারনেটের মাধ্যমে ইউজ করবেন, আপনার আলাদা কোনো কি ডিভাইস লাগবে, ঠিক আছে। হ্যাঁ, এটা তো রাইট। এরপর ক্লাউড স্টোরেজটা সব নরমালি সবাই কি হিসেবে ব্যবহার করেন, ব্যাকআপ হিসেবে। ধরেন আপনার কম্পিউটারে আপনি ডাটা রাখছেন, হ্যাঁ, আপনার বাল্যকাল থেকে সবগুলো ছবি বা কিছু একটা রাখতেন, যেগুলো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ হচ্ছে গুগলের আলাদা। এই ক্লাউড স্টোরেজটা হচ্ছে আপনার এই আপনার কি বলে অ্যামাজন, অ্যামাজন গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের আপনি স্টোরেজ কিনে ইউজ করতে পারবেন, ঠিক আছে, এটা আছে। আর হচ্ছে আপনার কি বলে, ধরেন আপনার এই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, কোনো কারণে ক্র্যাশ হয়ে গেছে, তো আপনার ডাটা সব কি হয়ে যাবে, চলে যাবে। এখানে রাখলে ব্যাকআপ, যে কোনো টাইমে আপনি ধরেন আমেরিকা গেছেন, কিন্তু আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই সুবিধা অসুবিধাগুলো অবশ্যই কি রাখতে হবে, পরীক্ষা আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি। এই যে আপনি যেটা কথা বলছেন ভাই, চলে আসে 3 নাম্বারে দেখেন, গুগল ড্রাইভ, দেখছেন। অ্যামাজনের কথা বলছি কিনা, মেগা ড্রাইভ, আইস ড্রাইভ, আইস ড্রাইভে, হ্যাঁ, গুগল ড্রাইভে তো সুবিধা 15 জিবি দেয়, এখানে অন্যান্য গুলোতে দেখেন কোনোটাতে 10 জিবি ফ্রি দেয়, কোনোটাতে 50 জিবি ফ্রি দেয়, দেখছেন। এটি মনে না রাখলেও চলবে, নামগুলো একটু কষ্ট করে মুখস্থ করে যাবেন। যে পরীক্ষা আসতে পারবে 2 নম্বর জন্য 5টা ক্লাউড স্টোরেজের নাম লেখো। ওয়ান ড্রাইভ, এটা মাইক্রোসফটের সাথে নিজে নিজে আসে, দেখছেন না এটা। স্কাই ড্রাইভ, ড্রপ বক্স, এগুলোর মধ্যে বিভিন্ন মুভি টুভি এগুলো লিঙ্ক দিয়ে দেয় বা আপলোড দিয়ে আপনাদের দেয়। যেমন দেখছেন তাই না, ড্রপ বক্স, রাইট। তো আমরা আমাদের অধ্যায়টা শেষ, আমরা তো প্রশ্নগুলো একটু দেখি। এটি দাগায় রাখেন, এটি লাগবে। পিএটি এর পুনরুক্তি, পাটা সাটা এগুলো, এই যে সাটার পুনরুক্তি। ইনপুট ডিভাইসের নাম লাগে 2টা বা 3টা আসতে পারে, ইনপুট ডিভাইসের নামগুলো মুখস্থ রাখবেন। ভোলাটাইল মেমোরি কাকে বলে, নন ভোলাটাইল কাকে বলে, এগুলো। তারপরে এই ঘুরে আমরা যেগুলো পড়ছি এগুলোই তো, তাই না। এখানে আউটপুট ডিভাইসের নাম লেখা পারবেন না। মেন মেমোরি কি, এই যে আমি লিখে দিচ্ছি এগুলো, যেটা সরাসরি কি প্রসেসিং ইউনিট বা এর সাথে সরাসরি যুক্ত থাকে কি বলে, মেন মেমোরি। এই ঘুরে ফিরে কথাগুলো আসছে। ও এখানে আবার লেখা আছে, এটা সুবিধা আছে এখানে, যে বাঁকা শিবু 2019 আসবে। হ্যাঁ, এগুলোর সাথে সাথে আছে, ভালো হয়েছে, এই অধ্যায়ের জন্য সুবিধা হয়েছে এটা, ঠিক আছে। তাহলে আপনারা যেগুলো বিগত সাল আসছে এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, মানে লাস্ট, আচ্ছা, বিগত বছর কোশ্চেন গুলা, এগুলো গ্রুপে বলতে এগুলো এখান থেকে মনে হয় হার্ড কপি দিয়ে দেওয়ার কথা। আস্তে আপনারা সবাই যাওয়ার সময় বলবেন যে ভাই আমাদের, আমাদেরকে প্রিন্ট করে আপনাদের দিতে, এই দুইটা দেয় না। এটা হচ্ছে উদ্বোধনী ক্লাসে জাস্ট, বা একটা কপি দিলে আপনারা একটা কাজ করেন আর কি, ফটোকপি করে নিতে পারেন। আর হ্যাঁ, একটা দুইটা দেয়, সবাই এরকম একটা দিলে করে দিতে হয়। তবে আপনারা চেষ্টা করুন সবগুলো নিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনাদের ধারণা হবে। আর এগুলোতে কিন্তু গত 2 বছরতে কমসে কম ধরেন যেটি 60 নাম্বার, এগুলোর মধ্যে 10 থেকে 15 নম্বর কমন আসবে বা বেশি কমন আসতে পারে, ঠিক আছে। বিগত কোনটা, আচ্ছা, ক্লাউড স্টোরেজ হচ্ছে মানে একটা পে অ্যাজ ইউ গো সার্ভিসের মতো কাজ করে, যেটাকে আমরা ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে এই স্টোরেজ ব্যবহার করতে পারি। এই 2 নম্বর প্রশ্নটা দাগে রাখেন, করে দেবেন। এটা তো অবশ্যই লাগবে, এটা কত তো বলছি তাই না, যে এখানে চিত্রটা সুন্দর করে আছে। এই পুনরূপগুলো মাস্ক করে যাবেন, এখান থেকে একটা দুইটা আসবেই। আর এমনি শুধু স্টার্টার বৈশিষ্ট্যটা দেখে যেতে পারে না, আসলে দিনে ঘুরে দিতে পারে। এটা মুখস্থ রাখার আসলে সম্ভব না আপনার, যে কারোর জন্য।
আচ্ছা এসএসডি পূর্ণরূপ কি কে বলতে পারবেন? সলিড স্টেট ড্রাইভ বলেন, সলিড স্টেট ড্রাইভ, এগুলো এখন পূর্ণরূপগুলো লাগবে। এসএসডি হচ্ছে মানে হার্ড ডিস্কের এমন একটা ভার্সন যেটা কম্পিউটারকে দ্রুত করে, হার্ড ডিস্ক কিন্তু কম্পিউটারকে দ্রুত করে না। এসএসডি লাগালে কম্পিউটার পুরো খরগোশের মতো হয়ে যায়, তাই না? অনেক স্পিডে যায়। এই হচ্ছে অধ্যায় শেষে আমরা চতুর্থ অধ্যায় শুরু করবো, ঠিক আছে? আপনাদের 2 মিনিটের একটা ব্রেক নিলাম।